প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। আপনাকে স্বাগত। এই 5ই অগাস্টের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে এবং তরুণরা মূলত দুটো দাবি জানিয়েছিলেন। একটি হলো যে ফ্যাসিস্ট সরকারের পতন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখন প্রশ্ন হলো যে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি কোনো রাজনৈতিক দল না কোনো আদর্শ? এটা তাহলে দুইটা ভাগে আমরা উত্তর দিতে পারি। একটা হলো যে রাজনীতি, তাহলে এই অভ্যুত্থানের পরে একটা রাজনৈতিক দল করার প্রয়োজন কেন পড়লো? প্রয়োজনটা এই কারণে পড়লো, কারণ হলো দেখেন, এখানে এই অভ্যুত্থানটা 30-36 দিনের ব্যাপার না। এটা গত 15 বছরের লাগাতার আন্দোলন, নানা শ্রেণী পেশা রাজনৈতিক দল মতের আন্দোলনের একটা আপনার এই চূড়ান্ত ফলাফল হিসাবে গণ অভ্যুত্থানটা আপনার সংগঠিত হয়েছে। এবং আমরা বলেছি যে গণ অভ্যুত্থানের আপনার কর্তাসত্তা হলো কালেকটিভ, এটার সিঙ্গুলার কোনো আপনার কর্তাসত্তা নেই বা নেতৃত্ব নেই। হ্যাঁ, অনেককে আমরা অনেক বিভিন্ন টাইমে বিভিন্ন স্টেজে বিভিন্ন জনকে আমরা সামনে আসতে দেখছি, বিভিন্ন পরিপ্রেক্ষিতে সামনে এসেছে। তো সেই হিসাবে অনেক ধরনের নেতৃত্ব কিন্তু গড়ে উঠেছে এবং সমস্ত নেতৃত্বের প্রতি মিডিয়া ফোকাস ছিল এটা বলা যাবে না। লোকালি এমন এমন জায়গায় নেতৃত্ব গড়ে উঠছে যে সেখানে আপনার কোনো মিডিয়া ছিল না। হ্যাঁ, তাদেরকে কিন্তু সেখানে তারা দেখতেছিল যে আপনার যারা আন্দোলনে ছিল তারা দেখছে যে একটা সাধারণ ছাত্র কিভাবে একটা পুরা বিশাল একটা ছাত্র কমিউনিটির নেতা আকারে হাজির হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তো এরকম আমরা অনেক নেতৃত্ব অর্গানিক ওয়েতে একদম আমরা তৈরি হইতে দেখছি। ফলে এইটার এই যে কালেকটিভ চরিত্র, এটা একটা দিক। সেই দিক থেকে তারপরে আন্দোলনের পরে যেটা হলো, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ব্যাপকভাবে ছিল, জামাত বিএনপির কোনো সন্দেহ নেই। কিন্তু আন্দোলনের স্টেক নিয়ে একটা বিতর্ক আমরা দেখতে পেলাম। স্টেক নিয়ে বিতর্কের মধ্যে যে ঘটনাটা ঘটলো সেটা হলো যে এই রাজনৈতিক দলগুলো ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, বিগত 15 বছরে বিএনপি, জামাত, পার্টিকুলারলি জামাত বা শিবির কাউকে পাওয়া গেলে মানে মহা উৎসবে তারা পিটাইতো ধুমধাম করে। এই যে আবরার হত্যার রায় হলো, আপনাকে শিবির সন্দেহে পিটাই হত্যা ছিল না। শিবির হওয়া না হওয়া জরুরি না, শিবির ট্যাগ দিয়ে যে কাউকে পিটিয়ে হত্যা করার একটা বৈধতা সামাজিকভাবে উৎপাদন করা হয়েছিল, এমন একটা অবস্থায় গেল। এবং এই যে ছাত্র দলের জনি হত্যাকাণ্ডের কথা আমি বলতে পারি, আমি সেটা রিপোর্ট নিজেও আমি সেটা করতে গেছিলাম। দেখেন, তাকে 18টা গুলি সামনের দিক থেকে করা হয়েছে, একদম করে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু এই যে এরকম বিভৎস গুম, খুন, ক্রসফায়ারের নামে হত্যা করা, এই হত্যাকাণ্ডগুলো জনগণকে কি বিক্ষুব্ধ করে নাই? করছে। কিন্তু জনগণের মধ্যে এমন একটা বোধ তৈরি হয়েছিল যে এইটা একটা ক্ষমতার ঝগড়া, সরকারি দল বনাম বিরোধী দল যারা ক্ষমতায় আসতে চায় তাদের ঝগড়া। আচ্ছা, জামাত মারতেছে মারক, আমি তো মরতেছি না। বিএনপি মারতেছে মারক, ও ক্ষমতা এসে ও মারবে না। হ্যাঁ, এইরকম একটা পারসেপশন সমাজের মানুষের মধ্যে তৈরি হয়ে গেছিল, যেই কারণে এইখানে এই ব্রুটাল নিপীড়নের মধ্যে মামলা হামলা, এটা মানে ঐতিহাসিকভাবে আমরা মনে পৃথিবীর কোনো দেশে এইরকম নজির নেই। এইরকম ভাবে আপনার ধরেন যে একটা আইনকে মানে আদালতকে ব্যবহার করে প্রথমে কোণঠাসা করা, তারপরে আপনার বিচারিক হত্যাকাণ্ড থেকে শুরু করে তারপরে আপনার ক্রসফায়ার বাণিজ্য পর্যন্ত আমরা এখানে গ্রেফতার বাণিজ্য তো একটা পপুলার ব্যাপার ছিল, কিন্তু ক্রসফায়ার বাণিজ্য হয়েছে। তো এইটা আপনার এইরকম জায়গায় যাওয়ার পর যখন গণ অভ্যুত্থানটা হইল, তখন গণ অভ্যুত্থানে এই যে সমস্ত মানুষ, এর আগে অনেক আন্দোলন হয়েছে, রাজনৈতিক দলগুলো করার চেষ্টা করেছে, কিন্তু সেই আন্দোলনগুলোতে দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা, লিঙ্গ বৈচিত্র্য বৈষম্য নির্বিশেষে সমস্ত জনগণের যে ঐক্যবদ্ধ সম্মিলিত আপনার প্রতিরোধ, সেটা দেখা যায়নি। সেটা রাজনৈতিক দলের শুধু অ্যাক্টিভিস্টরাই করতেন। তো অ্যাক্টিভিস্টরা করতেন। এখন রাজনীতিবিদরা অ্যাক্টিভিস্টরা করলাম, সেখানে মারামারি ধরপাকড় হলে জনগণ মনে করতো, যেটা বললাম যে আচ্ছা তাহলে এটা মনে সরকারি দলের সাথে বিরোধী দলের ক্ষমতার ঝগড়া একটা, সেটাকে তারা জনগণের অভ্যুত্থান বা জনগণের প্রতিরোধ আকারে দেখতেছে না, মানে আওয়ামী লীগ বিএনপির ঝগড়া আকারে দেখতেছে। সেই জায়গার থেকেই অভ্যুত্থানের চরিত্রটা কি, সেই অভ্যুত্থানটা অরাজনৈতিক এক অর্থে, মানে নির্দলীয় ব্যানারে এই আন্দোলনটা সফলতা অর্জন করলো কখন? যখন জনগণ বুঝতে পারলো যে তারা একটা অন্যায়ের বিরুদ্ধেই নেমেছে। এই আন্দোলনের জন্য তারা ক্ষমতাও দাবি করছে না, তাদের কোনো রাজনীতি নাই, তাদের কোনো দূর অভিসন্ধি নেই, তারা সিম্পলি
এই অন্যায় প্রতিরোধ করার জন্য দাঁড়িয়েছে। এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করা যায় না। এবং এই নিহতের মধ্যে, শহীদদের মধ্যে সমস্ত শ্রেণী পেশার মানুষ ছিল। হাই ক্লাস টপ এলিট সন্তান যেরকম ছিল, রাস্তার হকার ছিল। আমাদের এখানে এই অভ্যুত্থানে প্রচুর, এই যে আমরা যাদেরকে স্ট্রিট বয় বলি, রাস্তার ছেলে, যাদের রাস্তাঘাটে যাদের দেখা যায়, হ্যাঁ, তাদের জীবন অকাতরে তারা জীবন বিলিয়ে দিয়েছে। কারণ তারা এমনিতেই তো বিক্ষুব্ধ থাকে, পুলিশ সবসময় তাদের দৌড়ায়। ফলে পুলিশের বিরুদ্ধে যে কোনো আন্দোলনে দেখবেন যে রাস্তাঘাটে যারা থাকে, হ্যাঁ, তারা একদম ঝাঁপায় পড়ে। এই লাশগুলো, এই মানুষগুলো কোনো চিহ্ন নাই, হদিস নাই, কিন্তু তারা প্রচণ্ড রকম প্রতিরোধ করেছে বিভিন্ন শহরগুলোতে। তারা অকাতরে জীবন দিয়েছে। তার মানে কি, এই যে আপনার সমস্ত শ্রেণী পেশার মধ্যে একটা আন্দোলন ছড়াইলো, কিন্তু সেই আন্দোলনের লক্ষ্যের মধ্যে ক্ষমতা, ইভেন হাসিনা পতনও ছিল না প্রথম দিকে। এবং যেটা আমি বলি যে হাসিনা পতনের জন্য এই আন্দোলন কিন্তু ছিল না, কিন্তু এই আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে হাসিনার পতন হয়েছে। তার মানে কি, আন্দোলনের একটা স্বয়ংভূ, যেটাকে আমরা বলি যে অটোনোমাস সত্তা তৈরি হয়ে গিয়েছিল, যেটা মানে আপনি আন্দোলন পরিচালনা করেন না, আন্দোলনই আপনাকে পরিচালিত করেছে। এবং নারী, শিশু, দুধের শিশু নিয়ে মহিলারা রাস্তায় নেমে আসছে। এই যে অবস্থাটা তৈরি হলো, এই অবস্থার মধ্যে দিয়ে এইটা পরিষ্কার যে আমাদের 54 বছরের যে রাজনৈতিক চর্চার ট্রেডিশন, সেইটার প্রতি মানুষের আস্থা ছিল না। আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারি নাই যাতে ছাত্র শিবির হোক, ছাত্র দল হোক, বামপন্থী দল হোক, তার উপর অন্যায় মানেই জনগণ মনে করবে যে না, এই অন্যায়টা করা উচিত না, ক্ষমতার বিরুদ্ধে আমাকে দাঁড়াইতে হবে। কিন্তু সেটা জনগণ মনে করে নাই। এটাকে দুই দলের ঝগড়া বা এক দল ক্ষমতায় যাওয়া, রাজনৈতিক লড়াই, ক্ষমতার লড়াই আকারে নিজেকে সে ডিটাচ করেছে এই সমস্ত লড়াই থেকে। এবং নিজেকে ডিটাচ রাখার কারণে এই 16-17 বছর ব্রুটাল ফ্যাসিবাদটা এখানে তৈরি হয়েছে। যখন সে নিজেকে সংযুক্ত করলো এবং মৃত্যুর ঝুঁকি নিয়ে তারা নেমে আসলো, তখন কি ঘটনাটা ঘটলো? তখন হলো, এবং কখন নেমে আসলো, যখন দেখলো যে তাহলে এই ধরনের দলগুলো তো এই আন্দোলন লিড দিচ্ছে না, এই আন্দোলন যারা লিড দিচ্ছে তারা ওই অর্থে আগে চিনতও না কেউ, কিন্তু তাদের প্রতি একটা অদম্য বিশ্বাস তৈরি হয়েছিল। যেমন নাহিদ ইসলামের কথা আমি বলতে পারি। নাহিদকে কখন এক নজর একটু দেখা যাবে, সেটার জন্য মানুষ হা করে তাকায় থাকতো। এবং নাহিদ এক নজর একটু কথা বললে, 1 মিনিট কথা বললে আবার ভিড়ের মধ্যে মিলাই যেত। মানে আপনার এটা কি বলে যে আপনার এটা একজন হারকিউলিসের মতো সে উদিত হইতো একদম, হ্যাঁ, মানে ফলে তখনই এটা বোঝা যাচ্ছিল যে ব্যাপারটা কি তৈরি হবে। না লিডার মানে হিরো এমন না যে আপনি নিজেকে হিরো মনে করেন। আপনি হিরো, একজন হিরোই হয় তার হিরোইক অ্যাটিচিউডের কারণে। হ্যাঁ, জনগণ তাকে হিরো মনে করলো বা নিজে তাকে হিরো মনে করলো এই কারণে হয় না, তার অ্যাটিচিউড, তার আচরণ, তার বৈশিষ্ট্য, তার হিরোইক তৎপরতা তাকে হিরো করে তোলে। তো এই যে ব্যাপারটা ঘটলো, তার মানে কি, তার মানে আন্দোলনের এই যে অদলীয় নির্দলীয় চরিত্র, সেই চরিত্রের কারণেই জনগণের আস্থা অর্জন করা সম্ভব হয়েছিল। এবং এই জনগণের মধ্যে ব্যাপক অর্থে অবশ্যই দলগুলো ছিল, রাজনৈতিক দলগুলোও ছিল। তাহলে মানুষ যে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর প্রতি অনাস্থা দেখিয়ে একটা নতুন প্ল্যাটফর্ম বা নতুন মুখের দিকে তাকিয়ে যে আন্দোলনে আসলো, সেইটাই একটা নতুন রাজনৈতিক আপনার দলের, অভ্যুত্থানের দলের প্রতি মানুষের যে আস্থা আছে, মানুষের যে আপনার আকাঙ্ক্ষা আছে, সেটা প্রমাণ করে। এটা ধরে নিয়ে এই যে ভ্যাকুয়ামটা, এই যে গ্যাপটা, এটা কিন্তু পরিষ্কার হইল অভ্যুত্থানের মধ্য দিয়ে, যে আপনার বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে সমস্ত জনগণ নেমে আসলো। তার নেতাকর্মীরা সাফার হয়েছে, ফাইট করছে, কিন্তু আপামর জনগণ নেমে আসলো এই যে নিরপেক্ষ দল, নিরপেক্ষ একটা ব্যানারের আন্ডারে। তাহলে এই দল নিরপেক্ষ ব্যানারটা মধ্যে একটা এই যে ভ্যাকুয়ামটা, তাহলে প্রচলিত রাজনৈতিক শক্তিগুলোর বাইরে একটা রাজনৈতিক আপনার জায়গা মানুষ দেখতে চায়, সেইটাই একটা নতুন রাজনৈতিক দল তৈরি করার কন্ডিশন তৈরি করেছে বলে আমার ধারণা। এখন কথা হলো, তাহলে দল এটা করলেন, ভালো কথা, এবার এই দলের আদর্শ কি হবে? দেখেন, আমরা অতীতে দেখেছি 2-3 জন বুদ্ধিজীবী মিলে মিটিং করে, ম্যানিফেস্টো লেখে, তারপরে এই ম্যানিফেস্টোতে ইমান আনার ভিত্তিতে রাজনৈতিক কর্মী সংগ্রহ করে, এবং সেই রাজনৈতিক দলগুলো পরে 8টা-10টা খণ্ডে ভাগ হয়ে যায়, সেটা কোনো বিকাশ হয় না। রাজনৈতিক দর্শন কথাটা শুনতে খুব মধুর, কিন্তু রাজনৈতিক দর্শন কথাটা এইভাবে তৈরি হয় না। রাজনৈতিক দর্শনটা তৈরি হয় একটা মুভমেন্টের মধ্য দিয়ে, এইটা একটা দ্বান্দ্বিক প্রক্রিয়া বলে যেটাকে, হ্যাঁ, একটা আপনার এই ব্যাক অ্যান্ড ফোর্থ, হ্যাঁ, 1 কদম আগাবে 3 কদম পিছাবে, হ্যাঁ, ভুল করবে তারপরে কারেকশন করবে, এর মধ্যে দিয়ে তৈরি হয়। ফলে এই পার্টির কোনো রাজনৈতিক দর্শন নাই, এই কথাটা
যারা বলতেছে তাদেরকে আমি বলবো যে দেখেন তাহলে অভ্যুত্থানটা তারা বোঝে নাই। এই যে এতক্ষণ যে ব্যাখ্যাটা দিলাম, দেখেন একটা মজার বিষয় রয়েছে, যারা বলছে যে এই রাজনৈতিক দলের কোনো ফিলোসফি নেই, কোনো দর্শন নেই, আসলে তাদেরই রয়েছে কিনা সেটাই তো বড় প্রশ্ন। হ্যাঁ, এখন তাদের দর্শন আছে কিনা সে কথা বলা যাবে না। হ্যাঁ, যেহেতু ধরেন তারা দর্শন ছাড়াই ক্ষমতা এনজয় করে ফেলছে। হ্যাঁ, এবং তারা ক্ষমতাকেই মনে করে যে রাজনীতির মাধ্যম। নো, রাজনীতি এবং ক্ষমতার সম্পর্কটা আমাদের বুঝতে হবে। আপনার যদি রাজনীতি থাকে আপনি টুডে টুমোরো ক্ষমতায় আসতে পারবেন, কিন্তু আপনার যদি শুধুই ক্ষমতামুখী দৌড় থাকে, আপনি ক্ষমতা পাইলেও আপনার পরিণতি আওয়ামী লীগের মতো হইতে পারে। আওয়ামী লীগ কিন্তু রাজনীতি ছিল না, ছিল শুধু ক্ষমতা, এবং ক্ষমতাটা হারাইছে আজকে কোথায় এসে। তো যেটা বলতেছিলাম, এই যে দর্শনের যে কথাটা, সেটা হলো দর্শনটা অভ্যুত্থান ইটসেলফ একটা একটা প্রপোজিশন, যেটাকে আমি বলতেছি বারবার প্যারাডাইম শিফট। এই যে পাটাতন পরিবর্তন, একটা নতুন যুগের উত্থান হয়েছে, নতুন পর্বে আমরা প্রবেশ করেছি, সেইটার মধ্যে একটা দর্শন আছে। সেই দর্শনটা হলো 54 বছরের যে আপনার রাজনৈতিক বন্দোবস্ত, সেইটাকে মানুষ আর তাদের দ্বারা শাসিত হইতে মানুষ আর কমফোর্ট ফিল করে না, এটাই দর্শন। তার মানে সে কি চায় না এটা জানে, তাহলে এবার কি চায় সেটা তার করতে হবে, তাই না? এবার সে কি চায়, সে চায় এখানে রাজনৈতিক দর্শনটা আমি বলি এক বাক্যে, সেটা হলো যে দল যার যার, রাষ্ট্র সবার। এদের রাজনৈতিক দর্শন কি, এটা দেয়ালে লেখা আছে। এরা রাজনীতি করবে, এরা রাজনীতি করবে হইলো রক্ত গরম মাথা ঠান্ডা। কিন্তু ক্ষমতার রাজনীতি করে রক্ত গরম থাকে, মাথাও গরম থাকে, বাইরে পিটাইয়া রক্তারক্তি করে ফেলে নিজেরা। আবার একটু বিরোধিতা করলেই মার দেয়, সমালোচনা করলেই তারা পিটায়। হ্যাঁ, কিন্তু এই জেনজি জেনারেশনের এই অভ্যুত্থানের রাজনীতি হইল রক্ত গরম, ঠিক আছে, কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে হবে। এটা রেটরিক্যালি বললাম, কিন্তু এটার মধ্যে পুরা পলিটিক্যাল কালচার থেকে আলাদা এটা। তারপরে আপনি এতদিন ছিলেন টু পার্টিজান স্টেট ছিল আমাদের। আওয়ামী লীগের কারণে তো কারো রাজনৈতিক বিকাশই হয়নি, যেটা এর আগে আমি অনেকবার আলোচনা করছি। এখন আপনি টু পার্টিজান স্টেট থেকে মাল্টি পার্টিজান স্টেটে প্রবেশ করলেন। সেটা কি? সেটা হলো দল যার যার, রাষ্ট্র সবার। আগে কি হইতো, আপনার দল ভোটে বা বিনা ভোটে, আগে তো একটা চমৎকার থিওরি ছিল যে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে নেতা বড়। যদি জিয়া রহমান একটা উল্টো বলতেন যে সবার আগে দেশ, যেটা আপনি বললেন যে সবার আগে রাষ্ট্রটা আগে, সেটা এখন আপনি রাজনৈতিক প্রক্রিয়া কি, আপনি মনে করেন আপনি একটা দল করবেন, সেই দল ছলে বলে কৌশলে জনগণকে হাজার রকম প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করবে। এইবার রাষ্ট্রের মালিক হবো ওই দলের সমর্থক, দলের নেতা কর্মীরা। এই মডেল চলবে না। আপনার দল ক্ষমতা নিলেও আপনি দেশের মালিক না, আপনার দল দেশের মালিক না, দেশের মালিক জনগণ, সে আপনার দল না করলেও। এই জন্যই আমরা একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের ফয়সালার কথা বলতেছি। এই জন্যই আমরা বলতেছি দল যার যার, রাষ্ট্র সবার। আমার দল কোনোদিন ক্ষমতাও যাইতে না পারে, কোনো সমস্যা নেই, কিন্তু রাষ্ট্র আমার প্রতি বেইনসাফি করবে না। এইরকম একটা বাংলাদেশ আমরা কায়েম করতে পারি। আমি আজীবন বিরোধী দল থাকতে পারি, কিন্তু রাষ্ট্রে আমার হিস্সার এক বিন্দু ঘাটতি ঘটবে না। রাষ্ট্রে আমার এক্সেস থাকবে, রাষ্ট্র আমার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। আমার দল কোনোদিন ক্ষমতায় যেতে না পারে, তাতে করে আমি নিজে নাগরিক হিসাবে দুর্বল মনে করব না যে আচ্ছা আমি তো বঞ্চিত, আচ্ছা আমি তো যাইতে পারবো না থানায় আমার বিচারটা চাইতে, কারণ আমি তো বিরোধী দলের লোক, বা আমার দল তো ক্ষমতায় নেই, ফলে আমি একটা সেবার জন্য যাইতে পারবো নো। এই জন্য এখন রাজনীতির স্লোগান হইল দল যার যার, রাষ্ট্র সবার। এই যে সবার রাষ্ট্র তৈরি করা, সেইটা, এটা কি রাজনৈতিক দর্শন আর দরকার আছে? রাজনৈতিক দর্শন আর পরিষ্কার করে বলার সেটাই। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। শাহবাগ শাপলা চত্বর নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। আমরা জানি আপনি শাহবাগের একজন বিরোধী পক্ষ হিসেবে সক্রিয় ভূমিকা রেখেছেন, কিন্তু আমরা যতটুকু আপনার সক্রিয়তা দেখেছি বা শুনেছি, আপনি সবসময় বলার চেষ্টা করেছেন যে এর মাধ্যমেই আসলে একটা নতুন রাজনৈতিক বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং যা একটা আধিপত্যবাদের জন্ম দিবে।
আমরা পরে সেই বিষয়গুলি লক্ষ্য করেছি যে তাই হয়েছে। এবং কেউ কেউ তো এটাও বলেন যে শাহবাগের ঘটনাটি এই সরকারকে দীর্ঘদিন থাকার একটা পথ তৈরি করে দিয়েছিল, পাটাতন তৈরি করে দিয়েছিল, যেখানে সে দাঁড়িয়ে এই কাজগুলি তারা করেছে। এখন প্রশ্ন উঠেছে যেটা, সেটি হলো আমরা দুটো গ্রুপ লক্ষ্য করছি। শাহবাগের যারা ছিলেন, যাদেরকে শাহবাগী বলা হয়, সেটা পরিচয় তুলে ধরা বা গালি যেটাই বলুন না কেন, এখন এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। এখন শাহবাগীর মধ্যে আবার দুটো গ্রুপ, যারা ওই সময় ছিল এই শাহবাগের আন্দোলনের পক্ষে, তাদের একটা বড় গ্রুপ কিন্তু পরবর্তী সময় চলে এসেছিল। তারা কেউ কেউ এটাও বলার চেষ্টা করেছে যে আসলে সেটা তাদের ভুল ছিল, এবং পরবর্তী সময় আমরা এদেরকে অনেককেই লক্ষ্য করেছি যারা এই ফেসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে নানান মুভমেন্টে তারা ঝুঁকি নিয়ে আন্দোলন করেছে। কিন্তু এই সমাধানটি কি এইভাবেই হবে? কারণ আমরা লক্ষ্য করছি যে শাহবাগের কিছু লোকজন নতুনভাবে মাঠে নামার চেষ্টা করছে, আসলে যারা ওই সময় এই ফেসিস্টের সহযোগী ছিল এখনো রয়েছে। এই যে বিভাজনটা তৈরি হলো, এই যে বিতর্কটা তৈরি হলো, আমার প্রশ্ন হলো দুটো। একটি হলো কেন এই বিতর্ক হচ্ছে, এর সমাধান কি? প্রথম কথা হলো শাহবাগকে আমি যেটা বলি এটা হলো ইতিহাসের কোষ্ঠী পাথর। এই পাথরে আপনি ঘষা দিয়ে কোনো ব্যক্তির রাজনৈতিক চরিত্র যাচাই করতে পারবেন। এবং 9/11-এর সময় যখন আমেরিকা বলছিল উই ভার্সেস দেম, তুমি হয় আমাদের পক্ষে অথবা তাদের পক্ষে, এই যে পুরো দুনিয়াকে বিভক্ত করে ফেলছিল ওয়ার অ্যান্ড টেররের মধ্যে দিয়ে, তখন বিখ্যাত লেখক পঙ্কজ মিশ্র একটা উক্তি করেছিলেন যে এর মধ্যে দিয়ে আসলে ওয়েস্টার্ন বুদ্ধিজীবী তার আত্মহত্যা ঘটেছে, নিঃসন্দেহে। হ্যাঁ। তো এবং রাষ্ট্রীয় সন্ত্রাস পক্ষে বেশিরভাগ লোক মতামত বৈধতা দিয়েছে। তো আমাদের বাংলাদেশের শাহবাগের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। শাহবাগের মধ্যে দিয়ে বাংলাদেশের সো কল্ড বুদ্ধিজীবী তার আত্মহত্যা ঘটেছে। কারণ বাংলাদেশের বুদ্ধিজীবী, সিভিল সোসাইটি, মিডিয়ার সংস্কৃতি হলো শাহবাগী সংস্কৃতি। এখন আপনি যথার্থই বলেছেন, শাহবাগের শুধু দুইটা ভাগ না, অনেক রকম অংশ ছিল শাহবাগের, হ্যাঁ। কিন্তু শাহবাগের অনেক রকম অংশ থাকলেও শাহবাগের যে কোর রাজনৈতিক দর্শনটা ছিল খুবই সঠিকভাবে, এবং এটা বোঝার জন্য কোনো রাজনৈতিক পণ্ডিত হওয়ার দরকার নেই, এটা ছিল একদম ইসলাম বিদ্বেষী এবং একটা ফ্যাসিস্ট মতাদর্শ। এবং এইটার রাজনৈতিক দর্শনটা সাপ্লাই ভারতীয় বাঙালি সংস্কৃতির যে আধিপত্যবাদী বয়ান আমাদের এখানে যে 100-150 বছর ধরে চাপায় দেওয়ার চেষ্টা, তারই একটা রিফাইন্ড ভার্সন, তারই একটা জাতীয়তাবাদী, বাঙালি জাতীয়তাবাদী ভার্সন আকারে আমাদের এখানে আমদানি করা হয়েছে। এখন এইখানে বিভিন্ন দল, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন উদ্দেশ্যে আসতে পারে, কিন্তু এইটার যে কোর স্পিরিট, হ্যাঁ, সেই কোর স্পিরিটটা, এই জন্য আমরা বলি বাংলাদেশের যে ফ্যাসিবাদটা ছিল সেটা অ্যাট দ্য সেম টাইম সাংস্কৃতিক ফ্যাসিবাদ ছিল। আপনার 14 সালে যে এরকম একটা বিনা ভোটের 153 জন অনির্বাচিত লোকজনকে নিয়ে যে সংসদে বসতে পারলো, শাহবাগের এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকতে হবে যে কোনো মূল্যে, এই যে তার মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার যে বয়ান, হ্যাঁ, এইটাকে সামাজিকীকরণ করা এবং এইটাকে একটা পাক ফোবিয়া, হ্যাঁ, কথায় কথায় যে কাউকে পাকিস্তানপন্থী, হ্যাঁ, এই পাক ফোবিয়া এবং ইসলামোফোবিয়া এই দুইটা উৎপাদন করার মধ্য দিয়ে এই ফ্যাসিবাদকে এখানে সামাজিকীকরণ করা হয়েছে। এবং এটা করতে ভূমিকা রেখেছে এখানকার তথাকথিত বুদ্ধিজীবীরা। তখন খুব বিরল ব্যতিক্রম বাদে আমরা কয়েকজন ব্যক্তি বিরল ব্যতিক্রম বাদে সবাই শাহবাগী ছিল। পরবর্তী সময়ে যখন আওয়ামী লীগ ব্রুটালি তার ফ্যাসিস্ট চরিত্র প্রকাশ করলো, তখন অনেকেই রিয়েলাইজ করতে পারলো যে তাদের পজিশনটা ভুল ছিল, এবং তাদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যে নিজেদের ভুল স্বীকার করে পরবর্তী সময়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, হ্যাঁ, সক্রিয় ভূমিকা রেখেছে, কেউ দেশের বাইরে থেকে ভূমিকা রেখেছে এবং এখনও রাখছে। আবার কেউ কেউ যারা ওই সময় শাহবাগকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিল, এমন একজন বুদ্ধিজীবী আছে 5 ট্রাক বই পড়ছে, কমপক্ষে 5 টনি ট্রাকের 5 ট্রাক বই পড়ে সে শাহবাগকে বলছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধ, অথচ এই অভ্যুত্থানকে সে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলেন নাই। সেই এবং আহমদ ছফা থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বুদ্ধিজীবীদেরকে শাহবাগী আওয়ামী ন্যারেশনের আলোকে ফিট করার চেষ্টা করেছে, যে আমাদের জাতীয় মুক্তি সংগ্রামের বয়ান যেটা, সেটা অ্যাজিভ শাহবাগী বয়ানটা আমাদের জাতীয় মুক্তির পথ, সেইভাবে ফিট করা, এবং সেখানে পত্রিকা বের করেছে। পরবর্তী সময়ে দেখা গেল যে শাহবাগ বিরোধী শক্তিও তারে নিয়ে নাচানাচি শুরু করে দিছে। কারণ কি, সে তার যে শাহবাগী পজিশনটা, শাহবাগের শুধু সমর্থন পজিশনটা, সংগঠক পজিশন, মতাদর্শ উৎপাদনের, সে সেখানে পত্রিকাও বের করেছে সর্বজন নামে, হ্যাঁ। পাবলিক যখন শাহবাগকে বিসর্জন বলতেছে তখন সে বলতেছে সর্বজন। তো এবং পরবর্তী সময়ে সে এই ভুল টুল স্বীকার করলো না, কিচ্ছু না, কিন্তু
যখন যেমন তখন তেমন, হ্যাঁ, ভুল পাল্টাচ্ছে। সে ধরেন এই হাসিনার বিরুদ্ধে যখন সুবিধা মনে হচ্ছে যে হাসিনার থাকবে না, শেষ প্রান্তে এসে খুব বিপ্লবী হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু অ্যাকনোলেজ করতেছে না যে গোটা প্রক্রিয়া। এবং তখন শাহবাগের বিরোধিতা করে যারা মাঠে নেমেছে তাদেরকে পুলিশ ব্রুটালি গুলি করে হত্যা করছে, এবং এই বুদ্ধিজীবীরা তার কোনো প্রতিবাদ করে প্রতিবাদ না, টেলিভিশনে এই গণহত্যার সম্মতি উৎপাদন করেছে, বলেছে কি জাতীয় চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার স্বার্থে এই ধরনের উগ্র সন্ত্রাসী জঙ্গি জামাতদের প্রয়োজনে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে, হ্যাঁ, দমন করতে হবে। তার মানে কি গণহত্যার উস্কানির দায়িত্ব এইসব বুদ্ধিজীবীদের জেলে থাকার কথা। এখন টেলিভিশনে তারা কথা বলে কিভাবে? এখন তারা সাংস্কৃতিক পরিসরে, হ্যাঁ, জাতির বিবেক হিসাবে কথা বলে কিভাবে? কনফেশন না করে, এই ভুল স্বীকার না করে। মানুষ ভুল করতে পারে, সে ভুল স্বীকার করার সৎসাহস বাংলাদেশে নেই। বাংলাদেশে কেন পাবলিক বুদ্ধিজীবী নাই? কারণ তারা অনেস্ট না, তারা সৎ না, তারা ক্ষমতার দাসত্ব করে। তারা যেদিকে ক্ষমতা থাকে সেদিকে কথা, তারা জনগণের দিকে তাকায় কথা বলে, মুখে বলে জনগণ জনগণ, কিন্তু তাদের কিন্তু ডলার লাগে না, টাকা হলেই কেনা যায়। এই ধরনের একটা দুষ্ট চক্র যে গড়ে উঠেছে, এই জন্য বাংলাদেশের যে বিকাশ, এটাকে সাংস্কৃতিক যে বিকাশ, এটাকে আমি বলি শাহবাগী বিকাশ। এখনো পর্যন্ত এই যে দেখেন অভ্যুত্থানের পরে জুডিশিয়ারি, সাংস্কৃতিক অঙ্গন, মিডিয়া, চারদিকে যে অস্থিরতা, এগুলো যে ফাংশন করে না। কেন ফাংশন করে না? কারণ হলো এখানে রাজনৈতিক বয়ান বলতে যেটা দাঁড় করানো হয়েছে সেটা পার্টিকুলারলি শাহবাগী বয়ান। এর বাইরে ভিন্ন কোনো মতাদর্শকে এখানে জায়গা দেওয়া হয় নাই। বিশেষ করে ইসলামী চিন্তার বা ইসলামী মূল্যবোধের আলোকে যদি আপনি কথা বলেন তাহলে আপনি প্রতিক্রিয়াশীল। কারণ হলো এই তথাকথিত আধুনিকতার, এই যে বিকৃত বিজ্ঞানবাদিতার, আমাদের বিজ্ঞানবাদ বাইর হয় চারুকলার থেকে। এটা কোনো ল্যাবরেটরি থেকে বাইর হয় না বিজ্ঞান। আমাদের বিজ্ঞানী সব চারুকলার বিজ্ঞানী। তো এই যে উম্মাদের চেতনা প্রবাহ, এই যে বাঙালি জাতীয়তাবাদী উম্মাদের চেতনা প্রবাহ, সেইটার একটা জোয়ার শাহবাগের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে। এটা বাংলাদেশের প্রথম কৃত্রিম জনজাগরণ হাসিনার আমলের। এই কৃত্রিম জনজাগরণের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের সামাজিকীকরণ করা হয়েছে। যেই সামাজিকীকরণের প্রভাবের কারণে বাংলাদেশ এখনো পর্যন্ত একটা গণতান্ত্রিক রাষ্ট্র করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই শাহবাগ প্রশ্নটা ডিল করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো অভ্যুত্থানের পরে তাহলে শাপলা শাহবাগ বাইনারি আপনি করবেন কিনা। দেখেন, শাপলা শাহবাগ বাইনারি বললে কিছু নেই, শাপলার কোনো রাজনীতি নেই। কারণ শাপলার রাজনীতি থাকলে সে কওমি জননী ডিক্লেয়ার দিতে যাইতো না। কওমি জননী ডিক্লেয়ার দেওয়ার মধ্যে দিয়ে কি হয়েছে দেখেন, বাংলাদেশে এখানে রাজনীতিবিদ বা সেকুলার মহলে বা লোকজন যতই দুর্নীতি বা চোর বাটপার থাক, তারা কিন্তু একজন আলেমকে মনে করে সততার প্রতীক, শ্রদ্ধার প্রতীক। হ্যাঁ, গ্রামে গঞ্জে দেখবেন যে একজন অপরাধী, হ্যাঁ, একটা চোর মেম্বার, ধরেন একজন মেম্বার বা চেয়ারম্যান গম চুরি করছে বা সার চুরি করছে, সে যে তওবা করবে আলেমের কাছে, ভালো পথে ফিরে আসার জন্য হলে। কিন্তু যখন দেখা গেলো এই আলেমরাই জালেমের কুলে উঠে বসছে, তখন সমাজের টোটাল মোরাল ফ্যাব্রিক্সটা ভেঙে পড়ছে। মানুষ দেখছে এরাই যাদেরকে ভরসা করতাম, এরাই যদি জালেমদের সাথে কম্প্রোমাইজ করতে পারে। ফল দেখেছি যখন বাইতুল মুকাররমের খতিব পালায়, তো ফলে এটা আমি কি পর্যন্ত ধসে গেছিল। তো তার মানে সমাজের এটা তো একটা মোরাল একটা পিলার, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর শাহবাগকে যে শাপলার বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে, এটা খুবই অন্যায়। কারণ হলো শাপলার পার্টিকুলারলি কোনো রাজনীতি নেই, কোনো সেলফ নেই, এটা একটা কমিউনিটি। না, তারা তো 9 দফার দাবিতে নেমেছিল, এবং একটা দাবি ছিল যে নারী নীতি যে করেছিল, নারী নীতি। তারা বিভিন্ন সময়, সেই মুফতি আমিনী সাহেব সময় থেকে এই ইসলামী কমিউনিটি কিন্তু বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে। তাহলে এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ আছে না, তারা আন্দোলন করে না? তারপরে এখানে আপনার পাহাড়ি পরিষদ আছে না? তাহলে ইসলামীরা আন্দোলন করলে সমস্যা কি? এটা কেন জঙ্গি হয়ে যাবে? শাপলা তো স্পষ্ট ঘোষণা দিয়ে বলছে আমরা রাজনৈতিক সংগঠন। তাদেরকে যখন জামাতের সাথে ট্যাগ দেওয়া হলো, তারা বললো জামাতের সাথে আমাদের বিরোধ ঐতিহাসিক। যারা মিনিমাম ইসলামী ইতিহাস সিলসিলা দেওবন্দি ধারা নিয়ে পড়াশোনা করছে, মিনিমাম প্রাইমারি লেভেল, তারা সবাই জানে দেওবন্দি ঘরানার সাথে জামাত ইসলামের দ্বন্দ্ব ঐতিহাসিক। আওয়ামী লীগ কত জামাত বিরোধী, তার চেয়ে অনেক বেশি জামাত বিরোধী লোক আপনি দেওবন্দি ঘরানার মধ্যে পাবেন, মানে মতাদর্শিকভাবে জামাতের বিরোধী। আওয়ামী লীগ তো ধরেন আজকে আওয়ামী লীগ, কালকে আবার জামাতের বন্ধু হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাদের সিদ্দিক এখন ধরেন জামাতের সমাবেশে হাজির হয়ে গেছে। যদি উনি বলছিল জান্নাতেও সে জামাতের সাথে যাবে না, হ্যাঁ বেহেশতেও যাবে না, কিন্তু ইফতার বাড়িতে চলে গেছে। কিন্তু একজন কওমি আলেম যে জামাতকে মতাদর্শিকভাবে ইসলামী সিলসিলার আলোকে মনে করে তার মতাদর্শিক শত্রু, জীবনেও জামাতের সাথে কম্প্রোমাইজ করবে না, এরকম 100, 200, হাজার হাজার না, লক্ষ লক্ষ লোক পাবেন আপনি। হ্যাঁ, কিন্তু তাদেরকে একাকার করে আপনার ব্র্যান্ডিং করা হয়েছে। হেফাজত বারবার পরিষ্কার করছে যে যুদ্ধ অপরাধের বিচার ইস্যুটা রাজনৈতিক ইস্যু। সে নামছে শুধু
ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে, নবী অবমাননার বিরুদ্ধে। তার দাবিটা একদমই তার কমিউনিটির রিলিজিয়াস ফেথের দাবি। সেই দাবি সে গণতান্ত্রিক স্টেটে করতে পারবে না। আপনি তো একটা চিত্র তুলে ধরলেন। আমার প্রশ্ন হলো, এই শাহবাগের এই বিতর্কটা সমাধান একটা সমাধানের কথা উল্লেখ করেছেন মাহফুজ আলম, হ্যাঁ, যে ওইটা ওদিকে বর্তমানে আসতেছে, right। তথ্য উপদেষ্টা। তো সেক্ষেত্রে তাহলে বুঝতে হবে যে অভ্যুত্থানের পরে শাপলার কোনো রাজনীতি নাই, কিন্তু শাহবাগের রাজনীতি আছে। শাহবাগের রাষ্ট্র প্রকল্প বললে অনেকগুলো বই বের হয়েছে, এবং যারা পরবর্তী সময় এন্টি শাহবাগী হয়েছে ওই সময় বইটই বের করছে। শাহবাগের রাষ্ট্র প্রকল্পটা হইল তারা একটা বাঙালি জাতীয়তাবাদী আইডিয়ারই একটা সুপ্রিমেসি তারা চায়, এবং এর আলোকেই একটা বেঙ্গল রেনেসাঁ যেটা তথাকথিত, যেটা হিন্দুত্ববাদী ধারণারই আরেকটা ধরেন বাই প্রোডাক্ট। শাহবাগের যে রাষ্ট্র প্রকল্প, সেই রাষ্ট্র প্রকল্পের পলিটিক্যাল সিলসিলা বা তার পলিটিক্যাল সর্বোচ্চ সিম্বল আমরা দেখেছি শেখ হাসিনাকে। ফলে এই রাষ্ট্র প্রকল্প কি এটা আমরা জানি, কিন্তু আপনি শাপলার কোনো রাজনৈতিক প্রকল্প আপনি বলতে পারেন, তার কিছু দাবি দেওয়া আছে। ফলে শাপলা শাহবাগের বাইনারি যারা বলে ঠিক নয়, ঠিক নয়। ইভেন মাহফুজও যদি বলতেছে, হ্যাঁ মাহফুজের এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা অভ্যুত্থানের পরে শাপলা শাহবাগে বাইনারি করলে সমাজ আগাবে না। কোনো বাইনারি না, নারী পুরুষ পাহাড়ি সমতল, অভ্যুত্থানের পরে কোনো বাইনারি আমাদের দরকার নেই। অভ্যুত্থানের পরে আমাদের ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এখানে মূল ধারা বলতে যেটা বোঝায় সেটা তো শাহবাগী ধারাই, আর কোনো ধারার বিকাশই হয় নাই। এখানে নাগরিক ধারণার যে আওয়ামীকরণ হয়েছে সেটা কারা করেছে? কালচারাল শাহবাগীরা করেছে, এবং টানা 10 বছর। হ্যাঁ, এবং সব হেসেবেতে সামাজিকরণ। এইবার অভ্যুত্থানে, হ্যাঁ অভ্যুত্থানে সবাই অংশগ্রহণ করেছে। যে শাহবাগে আন্দোলন করেছে শাহবাগে ছিল, সে অভ্যুত্থানে ছিল, অসুবিধা নাই। অভ্যুত্থানে থাকার মধ্য দিয়ে মতাদর্শিক মীমাংসাটা তো হয়ে যায়নি। ফলে মতাদর্শগত সে পজিশনটা যখন নিচ্ছে, তখন সে আবার শাহবাগে আওয়ামী পজিশনে ফেরত যাচ্ছে। শাহবাগকে আপনার মতাদর্শিকভাবে পরাজিত করতে পারতে হবে। আপনি যদি রাজনৈতিকভাবে বিজয়ী হন, কিন্তু আপনার সমাজে যদি ফ্যাসিবাদ উৎপাদনের চিন্তায় মূলধারা থেকে যায়, সেই সমাজে তো আপনি গণতন্ত্র কায়েম আপনি করতে একটা পারবেন কথা না। বলেন, এখানে একটু বিভ্রান্তি তৈরি হতে পারে, এটা স্পষ্ট করলে ভালো হয়। সেটি হলো, আপনি বললেন যে শাহবাগে যারা ছিল এবং পরবর্তী সময় তাদের চিন্তা চেতনা এখন শাহবাগী মনোভাবটা রয়ে গেছে। রাইট। আপনি পলিটিক্যালি শাহবাগী হয়েও কালচারালি অ্যান্টি শাহবাগী হতে পারেন। আবার কেউ আছে আপনার পলিটিক্যালি শাহবাগী কিন্তু কালচার এটা পছন্দ করে না। মানে এই দুইটাই আছে। তো পলিটিক্যালি শাহবাগী যারা, তারা কালচার এটাই পছন্দ করে শেষ না, পর্যন্ত। সমস্ত আওয়ামী লীগের শাহবাগীকে পছন্দ করতো না, না, আবার সমস্ত শাহবাগী আওয়ামী লীগকে পছন্দ করতো না, এই পার্থক্য আছে। আচ্ছা, হ্যাঁ, ফলে এই পার্থক্য সমেত টোটালটাই একটা ফ্যাসিবাদী কোর্স, এটা আপনার বুঝতে হবে। এই জন্য আন্দোলনের মুভমেন্টে সে হাজির হওয়ার মধ্য দিয়ে তার চিন্তার যে শাহবাগী বা ফ্যাসিবাদী উপাদান, সেটার বিলয় মীমাংসা সমাজে হয়ে যায় নাই। ফলে এইটার জন্য কাউন্টার কালচার আমাদের গড়ে তুলতে পারতে হবে, কাউন্টার ডিসকোর্স যেটাকে বলি আমরা, কাউন্টার বয়ান আমাদের নির্মাণ করতে কিন্তু হবে। এখানে একটা বড় প্রশ্ন, আপনি একটা খুব সেন্সিটিভ কথা উঠিয়েছেন এবং দুঃখজনক বটে। সেটা নতুন বয়ান, নতুন কালচারাল উইং যে প্রচলিত রাজনৈতিক দলগুলো অতীতে করতে পারেনি এবং ভবিষ্যতে যে করবে তার কোনো লক্ষণও নেই। এই যে গ্যাপ, এটা ফিল আপ হবে কিভাবে? এই শোনেন, একটা এই যে অ্যাডর্নো একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, তার কালচার ইন্ডাস্ট্রি বইয়ে বলতেছিল যে একটা সমাজের কালচারাল ইন্ডাস্ট্রি মানে ভালো না খারাপ এটা আপনি বুঝবেন কিভাবে? বুঝবেন হইল সেটা আপনার স্বাধীনতার স্পৃহা বা আকাঙ্ক্ষাকে বিকশিত করে না প্রতিবন্ধকতা তৈরি করে। বাংলাদেশের যে কালচারাল ইন্ডাস্ট্রি এতদিন ধরে তৈরি হয়েছে, আওয়ামী কালচারাল ইন্ডাস্ট্রি, সেটা তো এখানে সমস্ত রকম স্বাধীনতা, একজন লেখক শিল্পী সাহিত্যিকের স্বাধীনতাকে খর্ব করছে। আপনি মুজিব কোটের আলোকে আপনার শিল্প সাহিত্যের মাপ হবে, হ্যাঁ, এর বাইরে আপনি যাইতে পারবেন না। তার মানে কি এখানকার এই জন্য কোনো শিল্প সাহিত্য দাঁড়ায় নেই, কারণ সবই আপনি বাঙালি জাতীয়তাবাদী আবর্জনা পয়দা করছেন শিল্প সাহিত্যের নামে। হ্যাঁ, তাহলে এই জন্য তো বাংলাদেশের শিল্প সাহিত্য বুদ্ধিজীবিতার কোনো স্ট্যান্ডার্ড তৈরি হয় না গ্লোবালি, 2 পয়সার পাত্তা দেয় না কেউ এখানে। হ্যাঁ, অথচ নেপালে বড় বড় লেখক আছে, কাশ্মীরি লেখকরা দেখেন সারা দুনিয়া দাপায় বেড়াচ্ছে। আপনি বাংলাদেশের একজন লেখক পাবেন গ্লোবালি আপনার নেশনকে রিপ্রেজেন্ট করে? নো ওয়ান। কিছু এনজিও বাস আপনার ফান্ড খুল লোকজন তৈরি হয়েছে আপনার। হ্যাঁ, তো এখানে কোনো পাবলিক ইন্টেলেকচুয়ালও তৈরি হয়নি। তো আপনার কেন এটা তো তৈরি হয়েছে সেটা আপনি, কারণ আমাদের এখানকার কালচারাল ইন্ডাস্ট্রিটা হলো 100% করাপ্ট ইন্ডাস্ট্রি। কিছু অলিগার এই কালচার আপনার শিল্পকলাতে যে এর আগে আওয়ামী আমলের যে ইয়া ছিল আপনার ডিরেক্টর ছিল লাকি, সে তার দুর্নীতি, আপনার তার দুর্নীতির প্রমাণ দেখেন। হ্যাঁ, বাংলা একাডেমিগুলোতে কিভাবে এক একটা, হ্যাঁ, লুটপাট, এটা একটা লুটপাটের সিন্ডিকেট সমস্ত, শুধু রাজনৈতিক না, কালচারাল অঙ্গনও তারা আপনার এরকম ভাবে লুটপাট অর্থে শুধু বুঝতো। হ্যাঁ, কিন্তু এটাকে আপনি মূলধারা, এটাই আলোকিত প্রগতির, হ্যাঁ, পরিব্রাজক হিসেবে আপনি ধরে নিচ্ছেন, তাই না? আমি যে প্রশ্নটা করেছিলাম, এখন যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের তো তৎপরতা নেই, তাহলে কি হবে? এইটা সংস্কৃতির ক্ষেত্রে যেরকম এটাকে আপনি মূলধারা ধরে নিচ্ছেন, এবার আপনি কি এর চেয়ে ভিন্ন রাজনীতি করেন? আপনি কি আওয়ামী মডেলের বাইরে রাজনীতি করেন?
আপনিও তো দখলদারির দিকে গেছেন, আপনিও তো আপনার বিরোধী মতকে সহ্য হুমকি করতে দামকি পারছেন না। পিটানোর দিকে গেছেন, তো আওয়ামী লীগ করেনি। তাহলে শিল্প সংস্কৃতি কালচার রাজনীতির আওয়ামী মডেলে বাইরে দেশকে বের করার কথা বারবার বলতেছি, আর আপনারা ঘুরে ফিরে আওয়ামী মডেলই চর্চা করতেছেন। তো আপনি জামাত করেন, বিএনপি করেন, গণসংহতি করেন, অন্য যে পার্টি করেন, বাংলাদেশ তো একটা হইতে হবে গিয়ে কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। এই কথাটা যখন আমরা বলি কি সেটা চিন্তা সংস্কৃতি মতাদর্শ সমস্ত অর্থিত হইতে হবে। আওয়ামী লীগ তো কোনো দল না, শুধু এটা একটা খাসিলত, নফসানিয়াত। এই খাসিলত মানুষের মধ্যে ঢুকে গেছে, সেটা আপনি জামাত করেন, বিএনপি করেন, অন্য দল যাই করেন। সেজন্য তো একটা নতুন রাজনীতির দরকার হইল। অন্য অভ্যুত্থানের পরে তো নতুন দল কেউ করে নাই। কেন করে নাই? কারণ হইলো আগে ফ্যাসিবাদের বা স্বৈরাচারের এইরকম সামাজিকরণ হয়নি। না, তো এখন এই জন্য একটা নাগরিক ভিত্তিক রাজনীতির দরকার আছে। আমরা এখন যে অবস্থার মধ্যে আছি এটাকে আমি বলছি লেট ফ্যাসিজম বা ফ্যাসিজম উইদাউট হাসিনা। আমরা একটা হাসিনা শূন্য ফ্যাসিবাদের মধ্যে আছি। এটা ফ্যাসিজম, আমি আপনার ফ্যাসিজম থেকে এখনো বের হয়ে যান নাই। যদি মনে করেন বের হয়ে গেছেন তাহলে কপালে শনি আছে। হ্যাঁ, আপনাকে স্টিল এই ফাইটটা করতে পারতে হবে, একদম ইমানদারির সাথে এই ফাইটটা করতে। ফটকা বুদ্ধিজীবী দেওয়া হবে না। যে লোকগুলো সততা নাই, সকালে একটা বলে বিকালে একটা বলে, হ্যাঁ, যেটা বললাম যে সে শাহবাগী ছিল, সে বলতো যে ওই সময় আমার পজিশন ভুল ছিল, বাট এখন থেকে আমি জনগণের পক্ষে এইভাবে রাজনীতি করবো বা কথা বলবো না। সে আপনার ম্যাগজের দিকে, বৃষ্টির দিকে, ওদিকে ছাতা ধরে, হ্যাঁ, এবং একটা আলগা পপুলিজম করে। এই যে জনপ্রিয়তাবাদ, জনতুষ্টিবাদ, যেটা পপুলিজম যেটাকে বলে ইংরেজিতে, পপুলিজমের আলটিমেট রেজাল্ট হলো ফ্যাসিজম। সেটা আপনি যত বিপ্লবী অবস্থান থেকেই করেন। এই জন্য পপুলিজম করা যাবে না। আমাদের একটা কনস্ট্রাকটিভ ইন্টেলেকচুয়াল থিওরিটিক্যাল ফিলোসফিক্যাল জায়গা লাগবে। দেখেন হেগেল একটা কথা বলছিল, ইউ ক্যান নট বিল্ড আপনার গ্রেট নেশন উইদাউট গ্রেট ফিলোসফি। হ্যাঁ, আপনি একটা জাতি গঠন করতে, বাংলাদেশ তো জাতি গঠন হয়নি, আমরা তো একটা পলিটিক্যাল কমিউনিটি আকারে, হ্যাঁ, পৃথিবীর বুকে দাঁড়ায় আমরা একটা ট্রাইবাল আকারে দাঁড়াইছি। টুঙ্গিপাড়ার উপনিবেশ ছিল বাংলাদেশ 54 বছর ধরে, যে দলই ক্ষমতায় থাকুক। হ্যাঁ, সেখানে আপনি একটা কমিউনিটি গঠন করুন, পলিটিক্যাল কমিউনিটি তৈরি করুন, রাইট? কমিউনিটি তৈরি করুন উইদাউট ফিলোসফি, উইদাউট দর্শন, উইদাউট কাউন্টার কালচারাল রেভলিউশন, ইম্পসিবল। আপনাকে কাউন্টার কালচারাল রেভলিউশন করতে পারতে হবে। সেই কাউন্টার কালচারাল রেভলিউশনটা কিভাবে হবে, তার ফর্মুলাটা কি? তার ফর্মুলাটা আপনার লোকজন কইরা দিয়ে যায় নাই? আপনার দেশে কি আবুল মনসুর নাই? আপনার সৈয়দ আলী হাসান কি বাংলাদেশের সংস্কৃতি ফর্মুলা ডেভেলপ করে দিয়ে গেছে? সে জিয়া রহমানের সময় কাজ শুরু করছিল, এরশাদের সময়, তারপরে সে 250 পাতার একটা ডকুমেন্ট সাবমিট করছে। বাংলাদেশের সংস্কৃতি নামে বই আছে, এটা আমি লিখছি। ফ্যাসিবাদ মোকাবেলার আগের ফয়সালা হইল সাংস্কৃতিক প্রশ্ন সলভ করা। এটা হাসিনা ক্ষমতায় থাকতে লিখছি আমরা। সেখানে সৈয়দ আলী হাসানের এই প্রস্তাবনা ধরে আমরা আলাপ করেছি। আপনি এই যে দেখেন উপদেষ্টারা ক্ষমতা নিচ্ছে বা আসছে, এখন তারা একটা কমিটিও করেছে সংস্কৃতি ব্যাপারে বিভিন্ন জনকে। তারা সৈয়দ আলী হাসানের যে একটা রিপোর্ট করা আছে, খবরই নেই তাদের, এখনো পর্যন্ত কোনো আলোচনায় আমি দেখলাম না। হ্যাঁ, এটা করা আছে, আপনার নতুন করে কিছু করতে হবে না। আমি দেখেছি আপনার চেয়ে আমার চেয়ে অনেক জ্ঞানী লোক বাংলাদেশে জন্ম নিচ্ছে, হ্যাঁ, আমরা অত জ্ঞানী না। তো সেগুলো আপনি ফলো করেন, কিন্তু আপনি ফলো করেন কি? ফলো করেন যেখানে ধান্দা আছে সেটা, আওয়ামী রাজনীতি। হ্যাঁ, এই যে শিল্পকলার একজন আপনার ছিল, একটা এই আমলে একটা আর্থিক কেলেঙ্কারি ঝগড়ার কারণে তার পদত্যাগ করতে হইল। হ্যাঁ, তা আপনি কি করবেন? এটা তো খুবই লজ্জাজনক, খুবই হতাশাজনক। তার মানে আপনার এই মডেল থেকে বের হইতে হবে। ফলে রাজনৈতিক দলগুলো এখানে রাজনীতি বিকাশের পূর্ব শর্ত আকারে এইখানে অবশ্যই এই ফ্যাসিবাদী সংস্কৃতির বলয় থেকে জাতিকে মুক্ত করতে পারতে হবে। সেই জাতিকে মুক্ত করার মধ্যে দিয়ে, হ্যাঁ, যারা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের বা ক্যালকেশিয়ান সংস্কৃতির এখানে ধারক বাহক, তারা রাতারাতি একটা সাংস্কৃতিক বুঝ মেনে নিবে সেটা আশা করার কোনো কারণ নেই। সেটা মেনে নিতে একটা সময় লাগে, কিন্তু সেটা যেন একটা ডায়লগ লাগে, একটা ডিসকার্সিভ ফর্ম লাগে। এই যেই লোকগুলো শাহবাগী ছিল, তারা এন্টি শাহবাগী হয় নাই? তারা কি শাহবাগ ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান কিভাবে নিয়েছে? কারণ আমরা 13 সাল থেকে যখন কথা বলতেছিলাম, তাদের সাথে আমাদের এমন এমন লোক, নাম বলতেছি না, যাদের সাথে ওই সময় শুধু আমাদের হাতাহাতি বাকি ছিল। পরবর্তী সময়ে তারা আমাদের বন্ধু হয়েছে। হ্যাঁ, কিভাবে হয়েছে? তাদের সাথে আমাদের ডায়লগের কারণে হয়েছে, যে আমরা বুঝাইছি দেখেন শাহবাগের যে কোর স্পিরিট, এটা হলো ফ্যাসিবাদী স্পিরিট, এটা আলটিমেটলি ফ্যাসিজম কায়েম করবে। তখন আমরা বলি, তখন আমাদেরকে জঙ্গি, জামাতি, পাকিস্তানের বেতাত্তা বইলা তারা গালাগালি করছে, কিন্তু 14 ইলেকশনের পরে যখন তারা হাতে নাতে প্রমাণ পেয়ে গেছে, আইসা সরি বলছে, ইউ আর রাইট। তখন তারা আমাদের বলতে, তাহলে এটার থিওরিটিক্যাল তাত্ত্বিক সমালোচনা আমরা শুরু করি, একাডেমিক সমালোচনা শুরু করি, করার মধ্যে দিয়ে একটা বড় অংশ কিন্তু, হ্যাঁ, আওয়ামী বিরোধী একটা বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক বা আপনাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টে পরিণত হয়েছে। তাহলে আজকে যারা এই যে ছবিরহাট কেন্দ্রিক ধর্ষণ উস্কে দেওয়া, হ্যাঁ, সংস্কৃতি চর্চা করে মনে করে যে নারীবাদ ঠিক করে ফেলবে, হ্যাঁ, মানে তারা নারীকে
একটা বাজারের প্রোডাক্ট হিসাবে স্বাধীন, তথাকথিতভাবে স্বাধীন করে দেওয়ার মধ্য দিয়ে তারা মনে করে নারীর স্বাধীনতাকে বা নারীর অধিকার বাস্তবায়ন করে ফেলবেন। হ্যাঁ, এই যে অংশটা, এই অংশটাকে এরা অ্যাট দ্য সেম টাইম এদের চিন্তার যে সমস্যাটা, তারা পশ্চিমা চিন্তার এখানে সরাসরি তো তারা মানে গ্রহণ করে নাই, তারা পশ্চিমা চিন্তা গ্রহণ করছে ভায়া কলকাতা হয়ে। ফলে এখানে চিন্তা চেতনার মধ্যে একটা হিন্দুত্ববাদের আসর রয়ে গেছে। এই জন্য আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলটা বেসিক্যালি হিন্দুত্ববাদী আপনার আগ্রাসনের মধ্য দিয়ে বিকশিত হয়েছে। সেই জন্য মুসলমান, আমাদের ইসলামী সংস্কৃতির কথা আমরা বলতেছি না, আমরা বলতেছি একটা বাংলাদেশি সংস্কৃতি, যেখানে একটা সমস্ত কমিউনিটির একটা স্পিরিচুয়াল বিকাশের সুযোগ থাকবে। সেই জায়গা সেটা দর্শন করতেছে কারা? এই শাহবাগী প্রতিক্রিয়াশীলরা। তারা, আপনি যদি রিলিজিয়াস হন তাহলে আপনাকে বলবে আপনি খ্যাত, আপনি 1500 বছর আগের পুরানা, হ্যাঁ, বর্বর আর ও প্রগতিশীল, ওর চারুকলার বিজ্ঞান হলো সবচেয়ে প্রগতিশীল, হ্যাঁ, ওর হলো আপনার যে ফেসার মূর্তি হলো সবচেয়ে জ্ঞানের প্রতীক। হ্যাঁ, তো এই যে আপনার অশিক্ষার অহংকার, এটা বাংলাদেশকে আজকে এই জায়গায়, এই ফ্যাসিবাদের জায়গায় নিয়ে আসছে। এই জন্য আপনাকে কাউন্টার কালচার শুরু করার জন্য, হ্যাঁ, আপনাকে প্রথমত যেটা আমি বলি থিওরিটিক্যাল ভায়োলেন্স শুরু করতে হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। আমরা যে কথাটা আলোচনা করছিলাম যে কলকাতার যে সংস্কৃতি আপনারা বারবার বলছিলেন যে এখানে যারা চর্চা করেছে সেটাই করেছে, মূলত এটাই তারা মূলধারা সংস্কৃতি বানিয়েছিল, যদিও দেশের 90% মানুষের এর সাথে কোনো সম্পর্ক ছিল না। এখন আওয়ামী লীগ তো নেই, কিন্তু প্রশ্ন হলো যে এই বেকম এটা তৈরি হবে এবং হয়েছেও। এখন যে সমস্ত রাজনৈতিক দল, আমি যদি নির্দিষ্ট করে বলি জামাত এবং বিএনপি, তারা এই সংস্কৃতির দিকে আদৌ কোনোদিন মনোযোগ দিয়েছে বলে আমার মনে পড়ে না। 1, 2 নম্বর হলো আপনি বুদ্ধিজীবিতার কথা বলছিলেন, তারা এই বুদ্ধিজীবিতা বিশ্বাস করে কিনা সেটাই আমার প্রশ্ন। এরা আসলে সংস্কৃতি নিয়ে কি চায় এভাবে তাদের কোনো টার্গেট নেই। জামাতের এক ধরনের সংস্কৃতি, আর বিএনপি কোনো এটা নিয়ে ভাবেই না। এখন প্রশ্ন হলো যে আমি যে কথাটা আগে বলেছিলাম সেটা আমি আবার আপনাকে প্রশ্ন করব, তাহলে শূন্যস্থান তো পূরণ হবে। তো শূন্যস্থান পূরণ হলে সে পূরণ হয়ে আসবে, কারণ জায়গা কখনো শূন্য থাকে না, রাইট? তা এখন এটাকে তো উত্তরাতে হবে কিভাবে? আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করবো। এখানে তো কোনো শূন্যস্থান পূরণ হয়ই নাই, কারণ এটাই তো মূল ধারা। এই শাহবাগী ধারাটাই মূল ধারা। ধরেন অভ্যুত্থানের পরে তারেক রহমান কি বলছে ওর ছবি দেখাইতে, তারেক রহমান বক্তব্য প্রচার করতে? ও নিজ দায়িত্বে প্রচার শুরু করে দিছে। যে লোকগুলো আওয়ামী ফ্যাসিবাদের ইমানদার দালাল ছিল, তারা রাতারাতি ভুল পাল্টায় আপনার সে আমার সে জঙ্গি বিএনপি জামাত সমর্থক হয়ে যাবে। আপনি কি করবেন? হ্যাঁ, এবং সুযোগ পেলে, যেহেতু ওর চিন্তার মধ্যে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদ রয়ে গেছে, এবং সুযোগ পাওয়ার সাথে সাথে এই বাংলাদেশপন্থী রাজনৈতিক ধারার এই দলগুলো এমন ক্ষতি করবে যে আর উঠা দাঁড়াইতে পারবে না। আমি একটা আপনার সাথে যোগ করি, এটা কি আপনি একমত? এই ঘটনা বাংলাদেশে ঘটতেছে, একমত নিঃসন্দেহে। আরেকটা জিনিস উল্লেখ করে আপনি যেটা বলার চেষ্টা করেছেন যে অনেক বেশি হয়ে যাবে, কিন্তু ভেতরে ভেতরে তারা ওই চেতনায় রাখবে। হ্যাঁ, তার একটা উদাহরণ আপনি লক্ষ্য করেছেন যে আমরা দুটো বিষয় লক্ষ্য করছি মিডিয়াতে, বিশেষ করে যেহেতু মিডিয়া এই ধরনের জিনিসকে প্রমোট করে অথবা চাপা দেয়, যেটাই করুক। এই মিডিয়া কিন্তু লক্ষ্য করছেন আপনারা, শেখ হাসিনার নামের আগে কখনো লেখে না স্বৈরাচার, লেখে না পালিয়ে যাওয়া, লেখে না ভারতে আশ্রিত, এই শব্দ লিখে না। তারা কি লেখে? সাবেক প্রধানমন্ত্রী অথবা পদচ্যুত প্রধানমন্ত্রী। তারা কিন্তু আবার তারা বিএনপির সাপোর্ট করছে, আবার দেখা যাচ্ছে অনেকে নতুন করে জামাতি হয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে কিন্তু তারা এটা রয়ে গেছে। রাইট। এই যে সংকটটা তৈরি হচ্ছে, এই সংকটটা কেন? বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী নেই। বুদ্ধিজীবী কথাটার অনেক ধরনের মিনিং হতে পারে। পাবলিক ইন্টেলেকচুয়াল যদি আমরা বলি, পাবলিক ইন্টেলেকচুয়াল কাকে বলবেন আপনি? এটা নিয়ে অনেক একাডেমিক তর্ক আছে। আমার কথা হলো সহজ,
যে সাধারণভাবে ধরেন আমাদের এখানে বিগত 15-17 বছরে যারা পাবলিক ইন্টেলেকচুয়াল ছিল বা মিডিয়াতে যাদের পাবলিক ইন্টেলেকচুয়াল হিসেবে হাজির করা হয়েছে, এরা যদি পাবলিকলি হাঁটে, পাবলিক তো ইটাই মেরা ফেলবে। ও কি মাছের বাজারে যে মাছ কিনতে পারবে? মাছ ওলাই ওরে দেখা যায় বডি দিয়ে কুপাই মেরা ফেলছে, কারণ ও এত গণবিরোধী। এখন জনবুদ্ধিজীবী তো যে জনগণের মধ্যে চইলা ফিরা খাইতে পারে। এখন আমাদের এখানে বুদ্ধিজীবীরা যায় এম্বাসি পাড়ায় ধর্ণা দেয়, সচিবালয়ে ধর্ণা দেয়, অমুক আপনার পদ পদবি নিয়ে লড়াই করে, পদ পদবীর আপনার দালালি করে। হ্যাঁ, তো এইখানে কোনো বুদ্ধিজীবী তৈরি হয়নি জনগণের তরফ থেকে। বুদ্ধিজীবী তো কেন তৈরি হয়নি? কারণ আমাদের এখানকার যে শিক্ষিত শ্রেণীটা, এইটা পড়াশোনা করার মধ্য দিয়ে তার গ্রামগঞ্জের কৃষক শ্রমিক যে ঐতিহ্য বা তার যে পরিবার, সেটার থেকে ডিটাচ হয়ে ও জাতে ওঠে। হ্যাঁ, ফলে এখানে আমরা যারা কৃষক পরিবারের সন্তান এবং যারা গ্রামের লোক, এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা সম্ভব সেটা হলো যে আমাদের এখানে একটা গণবুদ্ধিজীবী তার ধারা তৈরি করতে হবে, এবং সেটা সম্ভব কারণ এই অভ্যুত্থানটা মূর্খ লোকজন করে নাই। মূর্খ মানে অশিক্ষিত, নানা কম শিক্ষিত, সবাই ছিল, কিন্তু লিডিংয়ে অনেক লোকজন ছিল যারা দীর্ঘদিন ধরে আমরা যারা এক ধরনের বুদ্ধিভিত্তিক সংগ্রামের মধ্যে নিজেদের নিয়োজিত রাখছি। বড় অংশ ছিল, বিপুল অংশ ছিল। ফলে এখন আর ওই শাহবাগী বয়ান, ফেসিবাদী বয়ান, হ্যাঁ, আপনার এই কলকাতার যুক্তি চাপাই দিতে পারবেন না। মিডিয়া কি এদেরকে সামনে আনছে? এখন মিডিয়ার প্রবলেমটা যেটা আপনি বলছেন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানকার, আমি একটা লেখা লিখছিলাম মিডিয়া সংস্কৃতি ও ক্ষমতার উন্মাদনা। সেটা হলো মিডিয়া তো সংস্কৃতি উৎপাদন করে, কিন্তু মিডিয়া খোদ নিজে যে সংস্কৃতি চর্চা করে সেই সংস্কৃতিটা হলো ফেসিবাদী সংস্কৃতি। সেই মিডিয়ার মালিক জামাত হোক, বিএনপি হোক, ডাজন্ট ম্যাটার, কিন্তু মিডিয়ার নিজস্ব যে কালচার বাংলাদেশে, সেই কালচারটা হলো ফেসিবাদী। বিএনপি জামাতের মিডিয়াই তো কম। হ্যাঁ, যে থাকলেও কোনো সমস্যা নেই, সবই যদি বিএনপি জামাতের মিডিয়া থাকতো তাতেও অবস্থার হেরফের হইতো না। আমি যে পয়েন্টটা বলতেছি, কারণ হইলো ওই চিন্তাটাই, ন্যারেশনটাই, বয়ানের রাজনীতিটাই বুঝে না। বয়ানের রাজনীতিটা কি? বয়ানের রাজনীতিটা হইলো এই যে দেখেন, এই দালালগুলোই আজকে যে আপনার প্রশংসা করতেছে, কিন্তু ও ভেতরে ভেতরে ওর যে মূল ক্যাবলা, ওর যে মূল বিশ্বাস, দেখেন ধর্ম বিশ্বাস, সংস্কৃতি বিশ্বাস, এগুলো মানুষ খুব সহজে চেঞ্জ করে না। হ্যাঁ, আপনার যে তার বেঁচে থাকার জন্য বা সারভাইভ করার জন্য তার বিশ্বাস চিন্তা পরিবর্তন করে আপনার সাথে তাল মিলায়, সে আসলে তাল মিলায় আপনার ক্ষতি করার জন্যই তো, এটা তো বুঝতে পারতে হবে। তাহলে আপনার লোক নাই, তাহলে লোক তৈরি করেন। আর আমি তো বলতেছি লোক নাই তা না, এই অভ্যুত্থানের একটা বিপুল অংশ তৈরি হয়েছে। শাহবাগের বিরুদ্ধে আমরা যারা সেই 13 সাল থেকে ফাইট করতেছি বুদ্ধিভিত্তিক ভাবে, একটা আমার পুরো সংগ্রামটাই তো কাউন্টার কালচার, একটা গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণের সংগ্রাম। একটি প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে, সেটি হলো নতুন এক ধরনের একটা তরুণ গোষ্ঠী উঠে এসেছে, কিন্তু তরুণ গোষ্ঠীরা বাঘ হয়ে গেছে। হ্যাঁ, তরুণ গোষ্ঠী ভাগ, এরা দলীয়ভাবে বাঘ হয়ে গেছে। কেউ জামাতি বুদ্ধিজীবী, কেউ বিএনপির বুদ্ধিজীবী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বুদ্ধিজীবী। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অদ্ভুত ব্যাপার। এদের সবার একসাথে থাকা দরকার। এরা যদি দলীয় ট্যাগই লাগিয়ে দেয়, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের এতদিন বাংলাদেশে বুদ্ধিজীবীদের বিকাশ হয়নি কেন? কারণ এখানে সবাই দলীয় বুদ্ধিজীবী হওয়ার চেষ্টা করেছে, কেউ বাংলাদেশের বুদ্ধিজীবী হওয়ার চেষ্টা করে নাই। আমাদের দরকার, এই জন্য আমাদের দরকার হেগেল টাইপের থিঙ্কার দরকার। আমাদের এমন বুদ্ধিজীবী দরকার নাই যে একটা রাজনৈতিক দলের কাছে গিয়ে হ্যাঁ নিজের একটা পদ পদবি পাইলে নিজের তার বুদ্ধিজীবীদের সার্থক। নো, আমাদের ন্যাশনাল ইন্টেলেকচুয়াল দরকার। বাংলাদেশপন্থী সমস্ত দলগুলোকে আমি বলি যে অভ্যুত্থানের পরে তাদের সামনে দুইটা সুযোগ আসছে। এক হলো রাজনৈতিকভাবে নিজেদের বিকাশ অথবা বিনাশের। কোন পথে আপনারা যাবেন সেটা আপনাদের সিদ্ধান্ত। বিনাশের পথ আওয়ামী লীগ, বিকাশের পথ এন্টি আওয়ামী লীগ, এন্টি কলকাতা, এন্টি ইন্ডিয়া, হ্যাঁ, এবং আমাদের এখানকার বাংলাদেশপন্থী যে ধারাটা। এখন এখানে বুদ্ধিজীবিতা বলতে আপনার দলগুলো যেটা করে, দলগুলো সমস্যাটা আপনি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন। এই ধরনের টাউটদেরকে কেনে, যারা বিগত আমলে ছিল তারা এই আমলের আপনার এই পেটোয়া বাহিনী হিসাবে তাদেরকে কেনে। এটা করা যাবে না। আপনি সমাজে, এবং মিডিয়া করে কি, মিডিয়া আগে আওয়ামী লীগ বিএনপি ঝগড়া করতো, এখন বৈষম্য বিরোধী বিএনপি ঝগড়া করে। ভাই, রাজনীতি চেঞ্জ হয়ে গেছে, আপনি ঝগড়াটা কেন করবেন? এখন রাজনীতি হবে কনস্ট্রাকটিভ পলিটিক্স। আপনার নাগরিক পার্টি কত ভালো প্রপোজাল দিবে, আপনার অথবা জামাত কত ভালো প্রপোজাল দিবে, বিএনপি কত ভালো প্রপোজাল দিবে, তার উপর সিদ্ধান্ত নেবে জনগণ কোন দিকে যাবে। কিন্তু এখন 100% বিরোধিতার ধারার মধ্যে থেকে রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে, এটা আমি এখানে এর আগেও বলছি। কিন্তু মিডিয়াগুলো করতেছে কি, একটা মুখোমুখি একটা থিয়েটার, একটা ঝগড়া না করলে তার ভালো লাগে, ভাইরাল করে দেওয়া, হাস্যকর কিছু ঘটনা ঘটাচ্ছে। এই যে আওয়ামী সংস্কৃতি, সেই আওয়ামী সংস্কৃতির মধ্যে থেকে পুরো মিডিয়া যদি বের না হয়, হ্যাঁ, তাহলে তো আপনার বাংলাদেশের মানুষ কোন লোকগুলোকে মিডিয়াতে হাজির হইতে দেখবে? যে লোক এখন মিডিয়াতে কারা, সিআরআই এর গোপন মেম্বার যারা ছিল, সেই সমস্ত নারী, যারা আওয়ামী লীগের আপনার, না শুধু তাই নয়, ইদানিং তো আরো পরিবর্তন এসছে, চিহ্নিত যারা, তারাও কিন্তু এখন টকশোতে ডাকছে, জাতির বিবেক হয়ে যাচ্ছে। যেহেতু বললাম তাদের টার্গেট হলো এখন এই ছাত্রদের এবং প্রফেসর ইউনূসের সরকারকে ধুয়ে দেওয়া।
হ্যাঁ, এখন ছাত্রদের পাওয়া যায় ধুইয়া দিয়ে লাভ নেই, কারণ এটা অভ্যুত্থানের শক্তি। না, তাদের কাজটা করার সুযোগ দিচ্ছে। হ্যাঁ, সুযোগ দিয়ে। এবং কারা দিচ্ছে? এই যে রাজনৈতিক দলগুলোর কথা বললেন, তারা দলীয় বুদ্ধিজীবী হিসাবে এই সমস্ত চামচা চাকর নিম্ন স্তরের লোকজনদের কি নেয়, এরা তো বুদ্ধিজীবী তারও শত্রু, জাতিরও শত্রু। একজন বুদ্ধিজীবীর বা একজন মানুষের গুরুত্ব কোথায়? তার জ্ঞান বুদ্ধির মধ্যে না, গুরুত্ব হলে তার অনিষ্টির মধ্যে। অবশ্যই। দ্য কোয়ালিটি অফ লাইফ ডিপেন্ড অন কোয়ালিটি অফ ট্রুথ। আপনি কোন কোয়ালিটি সত্য ধারণ করেন সেটা আপনার শক্তি, সেটা আপনার স্পিরিট। বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট লেভেলের সত্য ধারণ করে বুদ্ধিজীবীরা, কারণ সকালে একটা কয় বিকালে আরেকটা কয়। তো ওই লোকরে কেনার দরকার, 10 টাকা দিয়ে তো কেনা উচিত না ওরে। হ্যাঁ, আপনি তারে কিনতেছেন, তারে নিয়ে মিডিয়ার দায়িত্ব দিচ্ছেন, বড় বড় পদে বসাচ্ছেন, হ্যাঁ, কুরমার খেজুর খাওয়াচ্ছেন। এটা তো হবে না। আপনার এই গণমানুষের ভিতর থেকে যে সমস্ত এই যে তরুণ প্রজন্মের যে সমস্ত লোকজন চলে উঠে আসতেছে, তাদেরকে আপনি স্পেস দেন এবং নতুন জেনারেশন তৈরি করেন। দলীয় কোনো বুদ্ধিজীবী বাংলাদেশের দরকার নেই। যে লোক দলীয় বুদ্ধিজীবী হবে আর তারে বাদ দিবেন, তারে শোনারও দরকার নেই, দেখারও দরকার নেই। দল সে করতে পারে, কিন্তু দলীয় বুদ্ধিজীবী যদি যে করে, ইন্টেলেকচুয়াল যদি হয়, জ্ঞান চর্চা যদি করে, তার প্রথম কোয়ালিটি বৈশিষ্ট্য হবে সে অনেস্ট। সে ভুল করতে পারে কিন্তু সে মিথ্যা বলতে পারে না, অসৎ হতে পারে, অসৎ হতে পারে। আমাদের সমস্ত বুদ্ধিজীবীরা কেউ ভুল করে না, সবাই মিথ্যা কথা বলে, এবং কেউ সৎ না, কেউ সৎ না। অদ্ভুত। তো ফলে এই জন্য আপনি যেটা বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা, আমাদের দলীয় কোনো বুদ্ধিজীবী দরকার নেই, আমাদের জাতীয় বুদ্ধিজীবী দরকার। এখন যারা দলীয় ট্যাগ লাগাতে উদ্গ্রীব, তাহলে এদেরকে বুদ্ধিজীবী বলার কোনো প্রয়োজন নেই। বুদ্ধিজীবী তো দরকার নেই, বুদ্ধিজীবী তো দূরের কথা, তাদেরকে তীর সীমানায় ভিড়তে দেওয়া উচিত না। একজন বলছিলেন এদেরকে টাউট বললে ভালো হয়। টাউট, ডেফিনেটলি এগুলো টাউট। আপনি একটা বুদ্ধিজীবী, সে কৃষক হইতে পারে, শ্রমিক হইতে পারে, দোকানদার হইতে পারে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে পারে, ছাত্র হইতে পারে, যে কোনো পেশার হইতে পারে। বুদ্ধিজীবী তো ইটসেলফ কোনো পেশা না। হ্যাঁ, তো কিন্তু তার ইন্টিগ্রিটি থাকতে হবে, তার অনেস্টি থাকতে হবে, তার বিলঙ্গিং থাকতে হবে। হ্যাঁ, এবং সে যেটা করবে সেটা সে বিলং করবে, সে সেটা মিন করবে। আমাদের এখানে মিন করে না, সে যেটা বলে সেটা করে না, যেটা করে সে সেটা বলে না। তো এইটা যদি হয় বুদ্ধিজীবিতার ধারা, তাহলে তো এখানে হবে না। এই জন্য আমাদের এখন আমাদের জাতীয় বিকাশের সময়, জাতীয় বিকাশের জন্য আমাদের জাতি গঠনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে এবং একটা কমন, যখন একটা ঐক্যবদ্ধ নেশন আপনি কখন করবেন, যখন একটা ন্যারেশন আপনি দিতে পারবেন। আমাদের জাতীয় ন্যারেশন নিয়ে কাজ করতে হবে, বিএনপি ন্যারেশন না, জামাতের ন্যারেশন না, নাগরিক পার্টির ন্যারেশন না। এই জন্যই বলছি আমাদের এখনকার রাজনীতি হলো পার্টি যার যার, রাষ্ট্রসভার। আমাদের বাংলাদেশ, হ্যাঁ, এইটা বাংলাদেশ যাতে সারা পৃথিবীর বুকে একটা সম্মানিত পলিটিক্যাল কমিউনিটি আকারে দাঁড়াইতে পারে, তার জন্য আমাদের হেগেল টাইপের বড় ফিলোসফার দরকার, বড় থিঙ্কার দরকার, যারা ওপেন মাইন্ড নিয়ে বড় চিন্তা করবে, ক্ষুদ্র দলীয় স্বার্থের জায়গা থেকে না। রেজাউল করিম রনি, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।